হিটটির দৃশ্য সত্যি অত্যন্ত চমৎকার। হিটটির আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো অত্যন্ত মনোরম। আপনি যদি সেখানে সপরিবারে ছুটির দিন কাটাতে যান, খরচ পড়বে খুবই কম। কিন্তু একটা ছোট্ট সমস্যা রয়েছে, যদি হিটটির কাছাকাছি 1 ঘন্টার বেশি সময় কাটান তাহলে মৃত্যু অবধারিত বলেই ধরে নেওয়া যায়। না, হিটটি থেকে কোনো রূপকথার কোনো জলদানব উঠে এসে আপনাকে হ্রদের গহীনে টেনে নিয়ে যাবে না, কিংবা হিটটিতে মাংসাশী পিরাহানা মাছও নেই যারা আপনাকে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করতে পারে। কিন্তু এসব কিছু না থাকা সত্ত্বেও হিটটি অত্যন্ত বিপজ্জনক। বিজ্ঞানীরা এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে আখ্যায়িত করেছেন। হিটটির নাম হচ্ছে করাসাই হ্রদ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি করাসাই হ্রদ সম্পর্কে, যে জলাধারের পাশে ঘণ্টাখানিক থাকলে মৃত্যু অনিবার্য। কিপচাক বা উত্তর পশ্চিম তুর্কি ভাষাগুলোতে করাচাই শব্দটির অর্থ কালো পানি। অবশ্য করাচাই হ্রদটির পানির বর্ণ প্রকৃতপক্ষে কালো ছিল না। হ্রদটি বর্তমান রুশ ফেডারেশনের উরাল পর্বতমালা অঞ্চলে অবস্থিত চেলিয়াবিনস্ক প্রদেশের অন্তর্গত ওজিরোস্ক শহরের নিকটে অবস্থিত। পূর্ব রাশিয়ায় অবস্থিত ক্ষুদ্র এই হ্রদটি থেকে অনত দূরে কাজাখস্তানের সীমান্ত রয়েছে। অষ্টাদশ শতাব্দী থেকে হ্রদটি রুশ ভূগোলবিদদের কাছে পরিচিত ছিল। এ সময় মাঝে মাঝে হ্রদটিতে পানি সরবরাহে ঘাটতি দেখা দিত এবং এর ফলে হ্রদটি প্রায়ই শুকিয়ে যেত। এজন্য প্রায়শই মানচিত্রে এর উল্লেখ থাকতো না। 1945 সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এবং এর ফলে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি ধ্বংস হয়ে যায়। প্রতিউত্তরে সোভিয়েত ইউনিয়ন তার নিজস্ব পারমাণবিক বোমা প্রকল্প শুরু করে। পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপাদনের জন্য সোভিয়েত স্পাই মাস্টার লাভেন্দ্রি বেরিয়ার তত্ত্বাবধানে অত্যন্ত গোপনীয়তার মধ্যে এবং দ্রুত গতিতে 1945 থেকে 1948 সালের মধ্যে ওজিরোস্ক শহরে মায়াক প্লুটোনিয়াম উৎপাদন কেন্দ্রটি তৈরি করা হয়। এটি বর্তমানে মায়াক উৎপাদন সংস্থা নামে পরিচিত। মায়াক ছিল সোভিয়েত ইউনিয়নের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রগুলোর একটি। এটির অবস্থানের কারণে ওজিরোস্ক শহরটি সোভিয়েত সরকার একটি নিষিদ্ধ বা আবদ্ধ নগরী হিসেবে ঘোষণা করে। এটিকে চেলিয়াবিনস্ক 40 সাংকেতিক নাম প্রদান করা হয়। শহরটিতে বিদেশিদের প্রবেশ তো নিষিদ্ধ ছিলই, এমনকি শহরটির বাইরে থেকে আসা কোনো সোভিয়েত নাগরিকও বিশেষ অনুমতিপত্র ছাড়া শহরটিতে প্রবেশ করতে পারত না। 1940-এর দশকের শেষ দিক থেকে মায়াক পারমাণবিক কেন্দ্রের প্রকৌশলীরা সেখানকার পারমাণবিক চুল্লিকে ঠান্ডা রাখার জন্য নিকটবর্তী কিজিলতা হ্রদের পানি ব্যবহার করত এবং এর ফলে শীঘ্রই হ্রদটির পানি দূষিত হয়ে পড়ে। করাচাই হ্রদটি মারাক পারমাণবিক কেন্দ্রের অধিকতর নিকটবর্তী হওয়ায় প্রকৌশলীরা সেখানকার পানি এই কাজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু হ্রদটি ক্ষুদ্র হওয়ায় সেটির পানির পরিমাণ এই কাজের জন্য পর্যাপ্ত ছিল না। এজন্যই করাচাই হ্রদকে মায়াকের প্রকৌশলীরা অন্য একটি কাজে ব্যবহার করে। মায়াক কেন্দ্রের পারমাণবিক বজ্র সংরক্ষণাগার ভর্তি হয়ে গেলে তারা কেন্দ্রটির পারমাণবিক বজ্র করাচাই হ্রদে নিক্ষেপ করতে শুরু করে। হ্রদটিকে তারা V9 জলধারা সাংকেতিক নাম প্রদান করে। করাচাই হ্রদটি যেহেতু অন্য কোনো জলাশয়ের সঙ্গে সংযুক্ত ছিল না, তাই মায়াকে কর্মরত প্রকৌশলীদের ধারণা ছিল হ্রদটিতে নিক্ষিপ্ত পারমাণবিক বজ্র অনির্দিষ্টকালের জন্য সেখানেই পড়ে থাকবে এবং এর ফলে অন্য কিছুর কোনো ক্ষতি হবে না। কিন্তু তাদের এই আশা সম্পূর্ণ ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। বস্তুত এই সময় সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং সোভিয়েত রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যে কোনো মূল্যে তারা পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চাইছিল। সামরিক নিরাপত্তার প্রতি তাদের সর্বোচ্চ গুরুত্বের কারণে এসব সামরিক প্রকল্পের ফলে সোভিয়েত ইউনিয়নের যে মারাত্মক পরিবেশগত ক্ষতি হতে পারে এই বিষয়টি অনুধাবন করা ক্রেমলিনের অধিকর্তাদের পক্ষে সম্ভব হয়নি। এর ফলে করাচাই হ্রদসহ সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন স্থান মারাত্মক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হয়। 1950-এর দশক জুড়ে সোভিয়েত প্রকৌশলীরা করাচাই হ্রদে পারমাণবিক বজ্র নিক্ষেপে অব্যাহত রাখে। 1960-এর দশকে খরার ফলে হ্রদটির বেশ কিছু অংশ স্থায়ীভাবে শুকিয়ে যায়। এর ফলে 1951 সালে সেখানে হ্রদটির আয়তন ছিল 0.5 বর্গ কিলোমিটার। 1993 সালে সেটি হ্রাস পেয়ে মাত্র 0.15 বর্গ কিলোমিটারে পরিণত হয়। এর ফলে হ্রদটিতে নিক্ষিপ্ত সিজিয়াম 137
এবং সেন্টোনিয়াম 90-এর মতো তেজস্ক্রিয় পদার্থ প্রকৃতিতে উন্মুক্ত হয়ে পড়ে। ক্রমাগত পারমাণবিক বজ্র নিক্ষেপের ফলে হিটটি 3.4 মিটার গভীরে যে পরিমাণ পলি জমে আছে তার পুরোটাই উচ্চমাত্রা তেজস্ক্রিয় বজ্র। এই বজ্র কোনো ক্রমে ছড়িয়ে পড়লে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এবং 1967 সালে ঠিক এই ঘটনাটিই ঘটে। সে বছর প্রবল বাতাসের ফলে হিটটির শুষ্ক অংশ থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় ধূলি চারপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে আশেপাশের প্রায় 2700 বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চলের হাজার হাজার অধিবাসী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে পড়ে। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এর ফলে আশেপাশের অঞ্চলের অধিবাসীদের মধ্যে ক্যান্সারের হার 21%, জন্মগত বিকলাঙ্গতার হার 25% এবং লিউকেমিয়ার হার 41% বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার পর সোভিয়েত কর্তৃপক্ষের টনক নড়ে এবং তারা হিটটিকে আবদ্ধ করে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা হিটটি থেকে তেজস্ক্রিয় পদার্থ আর যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সার্কোফ্যাগাস বা পাথরের সাবাধার পদ্ধতি অবলম্বন করে। এর অর্থ হচ্ছে বড় বড় পাথর বা কংক্রিটের টুকরো দিয়ে হিটটিকে পূর্ণ করে ফেলা। 1978 থেকে 1986 সালের মধ্যে প্রায় 10,000 কংক্রিটের টুকরো দিয়ে হিটটিকে ভরাট করার প্রচেষ্টা চালানো হয়। 1990 সালে পশ্চিমা বিজ্ঞানীদের করাচাই হিটটিকে পর্যবেক্ষণ ও পরীক্ষণের অনুমতি প্রদান করা হয়। তারা জানান যে হিটটি থেকে গামা রশ্মি নির্গমনের পরিমাণ প্রায় 600 রন্টোজেন। অন্যভাবে বলা যায় হিটটির পানি থেকে নির্গত তেজস্ক্রিয়তার পরিমাণ প্রায় 12 কোটি বা 120 মিলিয়ন কুড়ি, যা চেরনবিল থেকে নির্গত তেজস্ক্রিয়তার প্রায় দ্বিগুণ। পশ্চিমা বিজ্ঞানীরা জানান যে কোনো মানুষ এই হিটটির পাশে ঘণ্টাখানেক অবস্থান করলে তেজস্ক্রিয়তার কারণে তার মৃত্যু নিশ্চিত। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1992 সালে রুশ রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন একটি অধ্যাদেশ জারি করে ওজিওরস্ক শহরটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেন এবং এর ফলে করাচাই হ্রদের দুর্যোগের সম্পর্কে রুশ জনসাধারণ প্রথমবারের মতো বিস্তারিত জানতে পারে। তখনও হিটটির তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের কাজ চলছিল। আশ্চর্যের বিষয় এই যে তখন পর্যন্ত পারমাণবিক বজ্র নিষ্কাশন কেন্দ্র হিসেবে হিটটিকে ব্যবহারের অনুমতি বাতিল করা হয়নি। অবশেষে 2003 সালে এই অনুমতি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। করাচাই হ্রদে যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে সেসব শত শত বছর অক্ষতভাবে সেখানে থাকতে পারে। রুশ বিশেষজ্ঞদের মতে এই বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ হিটটি থেকে উত্তোলন করে অন্য কোথাও স্থানান্তর করা অত্যন্ত বিপজ্জনক। এজন্য এই বজ্র হিটটিতেই রাখা উচিত। মায়া উৎপাদন সংস্থার মহাপরিচালকের উপদেষ্টা ইউরি মোকোভরের মতে রাশিয়া সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রেরই পারমাণবিক বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই। এজন্য হিটের পরিস্থিতি নিয়মিত ও বিস্তৃতভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ উদ্দেশ্যে প্রতিনিয়ত হিটটি থেকে নির্গত গামারশ্মির পরিমাণ পরীক্ষা করতে হবে, বাতাসে চাপের মাত্রা নিরীক্ষণ করতে হবে, হিটটির চারপাশে রেডিও নিউক্লিয়াইডের ঘনত্ব পরীক্ষা করতে হবে এবং বিভিন্ন ঋতুতে হিটটির নিচে ভূমির চলমানতা পরীক্ষা করতে হবে। এজন্য নির্বিচ্ছিন্ন পর্যবেক্ষণ অত্যাবশ্যক। 2000-এর দশকে হিটটিতে কংক্রিট ও বালির নতুন স্তর যোগ করা হয় এবং 2015 সালের 26শে নভেম্বর এই কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। ভবিষ্যতে অঞ্চলটি ঘাস এবং ঝোপঝাড় দিয়ে পূর্ণ করে ফেলা হবে যাতে হিটটিতে নিক্ষিপ্ত পারমাণবিক বজ্র চিরতরে মাটির নিচে ঢাকা পড়ে যায়। অবশ্য সেখানে গাছ লাগানো নিষিদ্ধ, কারণ এর ফলে কংক্রিটের ব্লকের ক্ষতি হতে পারে। রুশ বিশেষজ্ঞরা করাচাই হ্রদের দূষণের ফলাফল সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রয়েছে বলে মনে করেন। তাদের মতে এখন এমনকি ঘূর্ণিঝড় হলেও আর হিটটি থেকে তেজস্ক্রিয় পদার্থ চতুর্দিকে ছড়িয়ে পড়বে না। এককালে বিশ্বের সবচেয়ে দূষিত স্থান করাচাই হ্রদের দূষণের ফলাফল হয়তো বর্তমানে সত্যিই নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু যতদিন পর্যন্ত পারমাণবিক বজ্র ব্যবস্থাপনার যত উপযুক্ত ব্যবস্থা সৃষ্টি না হচ্ছে ততদিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে করাচাই হ্রদের মতো বিপজ্জনক পরিস্থিতির উৎপত্তি হতেই থাকবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহারকারী রাষ্ট্রগুলোর জন্য পারমাণবিক বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবন অত্যন্ত জরুরি।